আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার কেন্দ্র ও ভর কেন্দ্র সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের আমরা 4 নাম্বার ক্লাসে এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ নিয়ে তোমার ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের যে প্রমাণটা নিয়ে চলে আসলাম। তো একটা ত্রিভুজের আমরা হচ্ছে y অক্ষ বরাবর একটা ভর কেন্দ্র পাই, আর একটা হচ্ছে x অক্ষ বরাবর ভর কেন্দ্র পাই। তো এই প্রমাণটা করার জন্য তোমরা গত ক্লাসে একটা প্রমাণ দেখে আসছো যে প্রত্যেকটা প্রমাণের জন্য আমাদের একটা কি লাগে, চিত্র লাগে। তো এই চিত্রের মধ্যে আমাদের কিছু ডাটা ধরে নিতে হয়। যেমন আমি প্রমাণ করতেছি ত্রিভুজের জন্য, তো একটা ত্রিভুজ আগাইতে হবে প্রথমত। তো এই চিত্রের মধ্যে দেখো যে ত্রিভুজ আগাইছি, আর কি করছিলাম আমরা গত ক্লাসে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করছিলাম। তো ভর কেন্দ্র নির্ণয়ের জন্য তোমাকে অবশ্যই ক্ষুদ্র ফালি বিবেচনা করতে হবে, কারণ সরাসরি তুমি কোনো একটা বড় জিনিসের ভর কেন্দ্র পাবা না, তোমাকে ছোট থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা দেখো এখানে চিত্রের মধ্যে যা কাজগুলো করছি, এই যে পুরো ত্রিভুজ PMN, এখানে হচ্ছে PM মানে হচ্ছে ত্রিভুজের উচ্চতা, হাইট হচ্ছে h, আর হচ্ছে ত্রিভুজের যে ভূমিটা এটাকে ধরছি b, আর তোমার হচ্ছে এই ভূমি থেকে y অক্ষ বরাবর y দূরত্বে আমরা কি করছি, একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করছি। AB একটা কি ক্ষুদ্র ফালি, কত দূরে আছে এটা, তোমার ভূমি থেকে y দূরত্ব অতিক্রম করে তুমি কি পাচ্ছ, একটা ক্ষুদ্র ফালি। এবার ক্ষুদ্র ফালির ক্ষেত্রে দেখো যে AB এর দূরত্ব কত, AB এর দূরত্ব কত ধরছি আমরা s। আর এখানে দেখো আমরা যখন গত ক্লাসে প্রমাণটা করছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষুদ্র ফালির এখানে কি ছিল, যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি ছিল, সমান, কিন্তু এখানে এই দূরত্বটা বেশি আর এই দূরত্বটা কি দেখে বোঝা যাচ্ছে কম। তাহলে তোমার ভূমি যেহেতু বি, এখানে বি হবে না, এখানে কি হবে, ভূমি তোমার একটা দূরত্ব ধরে নিতে হবে। তাহলে ক্ষুদ্র ফালির এ বি এর দূরত্ব কত হচ্ছে, এস। তো এইবার এই ক্ষুদ্র ফালির জন্য তুমি ভূমিটা পাইলে হচ্ছে এস, আর বা দৈর্ঘ্যটা পাইলে এস, আর প্রস্থটা কি হচ্ছে ডিওয়াই। প্রস্থটাকে কি ধরতেছি আমি, ডিওয়াই। ঠিক আছে। তো এখানে যে ক্ষুদ্র ফালিটা এটা কি কি রূপ, ক্ষুদ্র ফালিটা এটা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে এটা আয়তাকার। এটা কি আয়তাকার, কেন এর দৈর্ঘ্য আর কি দেওয়া আছে, প্রস্থ, এটা আয়তাকার ধরে নিতে হবে তোমাকে। তো এবার হচ্ছে আমরা চিত্রে যেগুলো আঁকাইছি সেগুলো হচ্ছে কোথায় উপস্থাপন করব। তো প্রথমে কি করব আমরা, যে চিত্র হতে প্রমাণ, চিত্র হতে PMN একটি ত্রিভুজ, তাহলে PMN একটি ত্রিভুজ যার তুমি কি দেখতে পাচ্ছ, যার উচ্চতা কি হচ্ছে তোমার MP ইকুয়াল a, ভূমি হচ্ছে কি MN ইকুয়াল হচ্ছে কি লিখতে পারতেছ, MN হচ্ছে ইকুয়াল b, এবং AB ক্ষুদ্র ফালির দূরত্ব। তাহলে এখানে যে ক্ষুদ্র ফালিটা আছে AB, এর দূরত্ব কত, s। আর ক্ষুদ্র ফালি তোমার হচ্ছে আমরা তো দৈর্ঘ্যটা জানলাম s, আর প্রস্থটা কি dy। তাহলে এবার আমরা কি করব, এই যে ক্ষুদ্র ফালি থেকে কাজটা শুরু করব। তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রে কি কাজ করতে হয়, ক্ষুদ্র ফালির ক্ষেত্রে এর ভর কেন্দ্র নির্ণয় করতে হবে আমাদের, তবেই আমরা পুরো ত্রিভুজের কি নির্ণয় করতে পারবো, ভর কেন্দ্র নির্ণয় করতে পারবো। তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রে কি হবে, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে প্রথমে লাগবে কি, ভর কেন্দ্র নির্ণয়ের জন্য আমাদের যেটা লাগে ক্ষেত্রফল, কি লাগে, ক্ষেত্রফল। কারণ ভর কেন্দ্র নির্ণয়ের সূত্রটা আমরা দেখছিলাম, নির্ণয়ের সূত্রটা আমরা দেখছিলাম কি, যে তোমার কি লেখা যাবে, ক্ষেত্রফল ইনটু দূরত্ব ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে আমাদের লাগতেছে কি, ভর কেন্দ্র নির্ণয় করতে গেলে তুমি ছোট যে ক্ষুদ্র ফালিটা দেখতে পাচ্ছ, এর ভর কেন্দ্র নির্ণয় করতে লাগবে আগে ক্ষেত্রফল, তারপরে লাগতে হচ্ছে দূরত্ব লাগবে, আর যেই অক্ষ বরাবর তুমি নির্ণয় করতেছো ওই অক্ষ বরাবর কি দূরত্ব, আর হচ্ছে ক্ষেত্রফলটা লাগতেছে আমাদের। তাহলে প্রথম কাজ কি হবে, আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে আমরা লিখবো যে অতএব AB ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, যেহেতু ক্ষুদ্রটাকে কি ধরতে হবে আমাদের, DA লিখতে হবে, DA। তো ক্ষেত্রফল কি লেখা যাবে বলতো, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য কি s, আর প্রস্থ কি আমাদের ক্ষুদ্র ফালির জন্য dy। তাহলে এখানে কি লিখছি আমি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে।
তো এইবার কি করতে হবে, এই ক্ষুদ্রফলের আমাদের কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র। তো এই ভর কেন্দ্র নির্ণয় করার আগে আমাদের একটা গল্প জানতে হবে, সেটা হচ্ছে তোমার, তো আমরা তো বুঝলাম এখানে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ কি তোমার ত্রিভুজ পি এ বি, আরেকটা হচ্ছে ত্রিভুজ পি এম। এরা হবে এবার কি, এরা পরস্পরের সদৃশ্য হয়ে যাবে, এটা ত্রিভুজগুলো পরস্পরের জন্য কি হয়ে যাবে, সদৃশ্য। আর সদৃশ্য যখনই হয়ে যাবে তো আমাদের ওইখানে একটা রুলস প্রয়োগ করতে হবে। কি রুলস দেখি আমরা, যদি সদৃশ্য হয়, সদৃশ্য হয় ত্রিভুজ দুই যদি সদৃশ্য হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে কয়টা ত্রিভুজ বলো তো, দুইটা, একটা বড় আর একটা কি ছোট। তাহলে দেখো বড় ত্রিভুজ, তাহলে আমরা লিখবো যে বড় ত্রিভুজের লম্ব ডিভাইডেড ছোট ত্রিভুজের লম্ব, ত্রিভুজের লম্ব মানে বড় ত্রিভুজের লম্ব অনুপাত ছোট ত্রিভুজের লম্ব। এদিকে খেয়াল রাখতে হবে যে তোমার বড় ত্রিভুজের ভূমি ছোট ত্রিভুজের ভূমি ডিভাইডেড ছোট ত্রিভুজের ভূমি। তাহলে এরা পরস্পরের কি অনুপাত হয়ে থাকতেছে, সদৃশ্য হয়ে গেলে তোমার লম্বা লম্বা অনুপাত হচ্ছে আর ভূমি ভূমি কি অনুপাত হচ্ছে। এইটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই প্রমাণটার জন্য তোমাকে অবশ্যই এটা লাগবে, এবং পরবর্তী ম্যাথ সলভ বলো বা যে কোনো প্রমাণের জন্যই উপরের ক্লাসের যে তোমার প্রমাণগুলো আছে এই মানে তোমার এই যে সদৃশ্য বিষয়টা বারবার চলে আসবে। তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা সদৃশ্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তাহলে ত্রিভুজ কয়টা বলো তো, এখানে ত্রিভুজ দুইটা, একটা হচ্ছে ত্রিভুজ পি এম এন ও ত্রিভুজ তোমার হচ্ছে এ পি এ বি। তাহলে লিখবো পি এ বি পরস্পরের পরস্পরের সদৃশ্য ত্রিভুজ হয়, ত্রিভুজ হয়। তো যদি সদৃশ্য ত্রিভুজ হয় তাহলে তুমি কি লিখতে পারবা, যে বড় ত্রিভুজের লম্ব, তাহলে এখানে বড় ত্রিভুজ কোনটা, পি এম এন, এর লম্ব কি হবে, লম্ব যেটা উচ্চতা তো সেটা, তাই না? তাহলে এখানে কি হচ্ছে পি এম, লম্বটা কি হচ্ছে পি এম। তাহলে আমরা লিখবো যে কি পি এম ডিভাইডেড ছোট ত্রিভুজের লম্ব। তাহলে ছোট ত্রিভুজ কোনটা আমাদের, পি এ বি না? তাহলে ছোট ত্রিভুজের জন্য লম্ব কি হচ্ছে আমাদের পি এ। তাহলে আমরা লিখলাম পি এ। বড় ত্রিভুজ, তো এবার কি বড় ত্রিভুজের ভূমি, বড় ত্রিভুজের ভূমি, বড় ত্রিভুজ হচ্ছে পি এম এন, এর ভূমি কি এম এন, এম এন ডিভাইডেড ছোট ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজটা হচ্ছে আমার ত্রিভুজ এ পি এ বি, তাহলে এর ভূমি কি এ বি। আর এ বি এর দূরত্ব আমরা দেখো কি লিখছি, যে এ বি ক্ষুদ্রফলের দূরত্ব কত এস। আর আমরা তাহলে আগে লিখবো যে এ বি। আমাদের কাজ হবে মানগুলো বসানো। এখানে পিএম, পিএম এর মান কত, পিএম, পিএম এর মান হচ্ছে আমাদের 8। এখানে আমরা ধরে নিচ্ছি সবকিছু, পিএম বা এমপি এর মান হচ্ছে কি 8। পিএ, পিএ হচ্ছে কতটুকু, এতটুকু, এতটুকু অনুসারে তুমি কি মান জানো, এখানে কি দেওয়া আছে, নাই। তো এখান থেকে দেখো যে এই তোমার ভূমি থেকে, এখানে হচ্ছে ভূমি থেকে ক্ষুদ্রফালি পর্যন্ত দূরত্বটা কত, ওয়াই না? যদি এদিকে ওয়াই হয় এদিকেও কি হবে তোমার ওয়াই, মানে এই দূরত্বটা কত, ভূমি থেকে এই পর্যন্ত আসলাম ক্ষুদ্রফালি পর্যন্ত ওয়াই। আর পুরো দূরত্বটা কত ছিল আমাদের এইচ, তাহলে তুমি এতটুকু দূরত্ব পাবে না, এতটুকু জায়গার দূরত্ব পাবে না এই যে ছোট ত্রিভুজের জন্য। এই দূরত্বটা কত হবে বলো দেখি, তাহলে পুরোটা ছিল এইচ, এইচ থেকে বাদ দিবা কি ওয়াই, পুরোটা ছিল এইচ, এইচ থেকে বাদ দিবা কি ওয়াই। যদি পুরো এইচ থেকে ওয়াই বাদ দাও তাহলে কি পাই যাচ্ছ, এই ফাঁকা জায়গার মানে তোমার এই ত্রিভুজের জন্য কি পাই যাচ্ছ, লম্বটা পাই যাচ্ছ। তাহলে পি এ সমান কি লিখতে পারতেছ, পুরোটা ছিল কি ওয়াই, এই পুরোটা ছিল কি আমাদের, পুরোটা ছিল আমাদের এইচ, এইচ থেকে বাদ দিব কি এই ওয়াই দূরত্ব, তাহলে আমি পাই যাব ছোট ত্রিভুজের জন্য কি লম্ব, পি এ পাইলাম। এবার হচ্ছে এম এন, এম এন, এম এন সমান কত বি। আর এ বি, এ বি এর দূরত্ব আমরা জানি কত এস। তো এখান থেকে আমাদের যে কাজটা হবে, এখান থেকে আমরা এস এর মানটা বের করে নেব, কার এস এর মান। তো কি করা যাবে, আর গুণ করা যাবে, এদিকে হচ্ছে এইচ, এস এর সঙ্গে গুণ হয়ে গেল আর গুণ, আর এদিকে হচ্ছে বি ইন্টু কি লেখা যাচ্ছে এইচ মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা এস কে রাখে দিব, তাহলে লেখা যাচ্ছে বি এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড এইচ। আমাদের কাজ কি, তো এবার আমাদের কাজ হচ্ছে কি এই ক্ষুদ্রফলের কি নির্ণয় করা, ভরকেন্দ্র নির্ণয় করা, তবেই আমরা বড় ত্রিভুজের ভরকেন্দ্র পাওয়া যাব। তাহলে আমরা লিখবো অতএব ক্ষুদ্রফালির ভরকেন্দ্র। তো ক্ষুদ্রফালির ভরকেন্দ্র
ইকুয়াল ওয়াই বার ইকুয়াল, তো হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর নিচে ওই জন্য কি ওয়াই বার ইকুয়াল কি লেখা যাবে বলো তো? লেখা যাবে হচ্ছে তোমার ক্ষেত্রফল, মানে ক্ষুদ্রফলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি ছিল এখানে ডিএ, ক্ষেত্রফল কি পেয়েছিলাম ডিএ, ইনটু হচ্ছে দূরত্ব, যেহেতু ওয়াই বার মানে নির্ণয় করতে হচ্ছে মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে ওয়াই ডিভাইডেড কি হবে মোট ক্ষেত্রফল, মানে ক্ষুদ্রফলের কি আবার ক্ষেত্রফল। এটা পাইলাম। তাহলে তুমি যদি ক্ষুদ্র অংশ থেকে মানে ক্ষুদ্রফলে থেকে এবার তুমি কি যাচ্ছ বড় ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে যাচ্ছ, তাহলে বড় ত্রিভুজের ভর কেন্দ্রের জন্য মানে ছোট থেকে বড় করার জন্য কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা লিখবো যে অতএব ত্রিভুজটির ভরকেন্দ্র এখানে নামটা দিলে বেস্ট হবে যে ত্রিভুজ পি এম এন, তাহলে অতএব পি এম এন ত্রিভুজটির ভরকেন্দ্র। তাহলে কি লিখবা তুমি ওয়াই বার, কি লিখবা ওয়াই বার ইকুয়াল ইন্টিগ্রেশন করতে হবে না, ইন্টিগ্রেশন, কারণ বড় কিছু করার জন্য কি করতে হয় ইন্টিগ্রেশন। কি ছিল আমাদের ভরকেন্দ্রটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের ডিএ ইনটু ওয়াই ডিভাইডেড কি ডিএ, এই ছোটটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে কি পাচ্ছ বড়টার ভরকেন্দ্র। আর এখানে আরেকটা কাজ কি করতে হয় আমাদের লিমিট দিতে হয়। এখন লিমিটটা দিবা কি, লিমিটটা কোন কিভাবে দিবা, দেখো আমরা নির্ণয় করতেছি ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা এই পয়েন্ট থেকে শুরু করব, কোন পর্যন্ত যাব এই জিরো উচ্চতা পর্যন্ত, কোন পর্যন্ত এই উচ্চতা পর্যন্ত, যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে জিরো থেকে কোথায় যাচ্ছি এইচ পর্যন্ত, জিরো থেকে এইচ পর্যন্ত আমাদের সীমা, এর বাইরে কাজ করা যাবে না। ঠিক আছে, যদি তোমার এক্স অক্ষ বরাবর থাকতো তাহলে কি হতো জিরো থেকে বি পর্যন্ত, জিরো থেকে বি। এবার কি করা যাচ্ছে, তুমি যদি এখানে ডিএ কে ইন্টিগ্রেশন করো, গত ক্লাসে দেখছিলাম আমরা ডিএ কে যদি ইন্টিগ্রেশন করি কি পাবো এ পাবো, এ ইনটু ওয়াই ডিভাইডেড কি সরাসরি কি থাকতেছে ডিভাইডেড ডি এ। তাহলে ডিএ কে ইন্টিগ্রেশন করলে যদি এ হয় তাহলে আমরা কিভাবে লিখবো, যে উপরে আমরা কোনো কাজ করিনি, তাহলে উপরে থাকতেছে ডিএ ইনটু ওয়াই, আর নিচে আমাদের ডিএ কে ইন্টিগ্রেশন করলে কি থাকতেছে শুধু এ থাকতেছে। এবার কি করবা মানগুলো বসাবা, যে ইন্টিগ্রেশন এইচ ছিল ডিএ, ডিএ মানে কি জানি আমরা, ডিএ মানে জানি এস ইনটু ডি ওয়াই, এস ইনটু ডি ওয়াই ইনটু ওয়াই, আর নিচে থাকতেছে আমাদের এ, এ মানে কি এখন এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এ মানে কি বড় ত্রিভুজের ক্ষেত্রফল, আর বড় ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি তোমার এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি ইনটু কি হবে উচ্চতা, তাই না? তাহলে এখানে হচ্ছে দেখো হাফ, ভূমি ভূমি হচ্ছে বি বড় ত্রিভুজের, উচ্চতা কি হবে, আমরা এখন কাজ করতেছি কার জন্য বড়টার জন্য না, তোমার হচ্ছে এর আগে ছিল আমাদের ক্ষুদ্রফলের জন্য, যখন তুমি ইন্টিগ্রেশন করলা তাহলে কার জন্য চলে আসলো, যখন তুমি ডি এ কে ইন্টিগ্রেশন করছো তখন পাই গেছো কি এ ছিল, কিন্তু তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য তুমি কি করছিলা ক্ষেত্রফল নির্ণয় করছিলা, আর যখন ইন্টিগ্রেশন চিহ্নটা চলে আসছে তুমি যখন ইন্টিগ্রেশন করে ফেলছো তাহলে কোথায় বড়টা পাই গেছো। এবার হচ্ছে ক্ষেত্রফল কার নির্ণয় করবে তুমি, বড়টার, ছোটটা করা যাবে আর না বড়টার, তাহলে বড়টার জন্য ভূমি বি, উচ্চতা কি বলো দেখি এই, তাহলে এখানে কি লিখতে পারবা এর জায়গায় সরাসরি লিখি আমি, এখানে লেখা যাবে যে বিএইচ বাই টু, মানে এই বিএইচ কে উপরে দিচ্ছে আর দুইটা নিচে ছিল বিএইচ বাই টু। তো এবার হচ্ছে কি করা যাবে, এখানে তুমি কি লিখলা যে ক্ষেত্রফলটা বসালাম, তো এবার কি হচ্ছে যে জিরো থেকে এইচ পর্যন্ত এস এর মান লিমিট হচ্ছে জিরো থেকে এইচ পর্যন্ত, এস এর মানটা কোথায় পাইছে বলতো, এস এর মানটা কিন্তু আমরা আগে নির্ণয় করে ফেলছি সাদৃশ্যকোণী ত্রিভুজ হতে, তাহলে এখানে কি লেখা যাবে এস এর জায়গায় বি ইনটু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড কি লেখা যাচ্ছে আমাদের এইচ, আর নিচে থাকতেছে কি ডিভাইডেড বিএইচ বাই টু, বিএইচ বাই টু। তো এই পর্যন্ত আমরা কাজ করলাম, কিন্তু এখানে দেখো এস এর মান বসার পর আর কি আছে ডি ওয়াই আছে আর কি আছে ওয়াই, এগুলো বসাইলাম পর্যন্ত আমরা তুলে নাও কারণ এই জায়গাটা আমাদের লাগবে আবার। এখানে যেটা পাইলাম তোমার উপরে উপর থেকে দেখো কি কি বাইরে নিয়ে এসে যাবে, তোমার বিএইচ কে বাইরে নিয়ে এসে যাবে না, তাহলে আমরা আগে প্রথমে এটা বের করে নিলাম যে বিএইচ ডিভাইডেড টু, এটাকে যদি সামনে নিয়ে আসো তাহলে কি হবে ওয়ান বাই নিচে কি থাকতেছে বিএইচ বাই টু, মানে এটাকে আমি সামনে নিয়ে লিখতেছি ওয়ান বাই বিএইচ বাই টু ইনটু তুমি কি করবা এই বিএইচ কে বাইরে নিবা তাহলে বি বাই এইচ, আর এরপর কি থাকতেছে আমাদের ইন্টিগ্রেশন এইচ, কারণ এইটা হচ্ছে ধ্রুব, এদের কি কোনো কাজ নাই এখানে। এরপর কি করতে হবে যে যেটা আছে যে যেমন তুমি যখন বিএইচ কে বাইরে নিয়ে আসলা তাহলে কি থাকলো এখানে এইচ মাইনাস ওয়াই ইনটু কি ডি ওয়াই। তো এবার দেখো এটা কি ভাগ অবস্থায় এখানে উপরে ওয়ান নিচের অংশটা, তাহলে এটাকে তুমি গুণ করতে চাও তাহলে কি হবে নিচের অংশটা উপরে চলে যাবে
আর নিচে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে কি হর। তাহলে 1 ইনটু তুমি ভাগটাকে যদি গুণ করো 2 উপরে যাচ্ছে আর b টা কি নিচে চলে আসছে। তাহলে আমি যদি একবারে লিখি, তো এটা যদি আমি একবারে লিখি তাহলে লেখা যাচ্ছে কি 2/b, আর এখানে কি আছে b/a ইন্টিগ্রেশন 0 থেকে h মাইনাস y ইনটু y ইনটু dy। তো এখানে দেখো bb কাটা আর উপরে কি থাকতেছে 2 আর h দিয়ে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে কি h স্কয়ার। তো এবার হচ্ছে ইন্টিগ্রেশন কি থাকতেছে 0 থেকে h পর্যন্ত লিমিট। তো এই y টাকে দুজনের সাথে কি অবস্থা আছে গুণ, তাহলে গুণ করে দাও। তাহলে গুণ করলে কি হচ্ছে hy মাইনাস কি y স্কয়ার ইনটু কি dy। তাহলে এরপরে কাজটা কি আমাদের, যে এখানে হচ্ছে 2/h স্কয়ার, এটা কার সঙ্গে গুণ আছে বলো দেখি। এই 2/h স্কয়ার হচ্ছে দুইটা অংশ, তোমার hy আর হচ্ছে y স্কয়ারের সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তাহলে ইন্টিগ্রেশন তোমার 2/h স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন যে হবে এটা তোমার hy এর জন্য একবার হবে আর এটা y স্কয়ারের জন্য একবার হবে। তাহলে এটা কিভাবে করা যাবে দেখো, আমি কি করব 2/h স্কয়ার ইন্টিগ্রেশন 0/h এটা একবার রাখবো কার সঙ্গে তোমার hy আর dy টা এখানে চলে আসলো। আবার এরপরে চিহ্ন হচ্ছে কি মাইনাস, তো মাইনাসের ক্ষেত্রে আবার কি হবে 2/h স্কয়ার, মাইনাস দেওয়ার পর কি দিতে হবে 2/h স্কয়ার, কারণ এটা হচ্ছে দুইজনের সঙ্গে। তারপর কি থাকবে আমাদের ইন্টিগ্রেশন 0h, এই যে ইন্টিগ্রেশন কাদের জন্য দুইজনের জন্য, dy কি দুইজনের, dy হচ্ছে কি দুইজনের জন্য। এরপর কি থাকতেছে আমাদের মাইনাসের পরে y স্কয়ার dy। এই পর্যন্ত আমাদের কাজটা হলো। তো এবার কি করা যাবে দেখো, এখান থেকে তুমি কি কমন নিতে পারো, এখান থেকে দেখো h টাকে বাইরে নিয়ে আসতে হবে কারণ এটা একটা ধ্রুবক। কারণ এইখানে h এর কোনো কাজ আছে না, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে y এর সাপেক্ষে। তাহলে 2/h স্কয়ার, h টাকে যদি বাইরে নেই তাহলে h বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন 0 থেকে h লিমিট y dy মাইনাস 2h স্কয়ার ইন্টিগ্রেশন 0 থেকে h পর্যন্ত y স্কয়ার dy। দেখো h স্কয়ার আর h যদি তুমি কাটে দাও, h স্কয়ার h কাটলে কি হচ্ছে উপরে থাকতেছে আমাদের 2, নিচে থাকতেছে কি h, ইন্টিগ্রেশন 0 থেকে h y dy মাইনাস 2h স্কয়ার ইন্টিগ্রেশন 0 থেকে h লিমিট y স্কয়ার dy। তো এবার কি করতে হবে সূত্র নিয়ে কাজ করতে হবে। তো এখানে প্রথম অংশটাতে দেখো আমাদের কি 0 দেওয়া আছে, তোমার হচ্ছে 0 থেকে h পর্যন্ত লিমিট আর y dy। তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন, আমি যদি এখানে লিখি যে ইন্টিগ্রেশন তোমার x পাওয়ার n dx এটা লেখা যাবে তোমার x পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, আর লিমিট থাকলে লিমিট দিতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখানে দেখো x না, এবার কি নিয়ে হচ্ছে y, তাহলে ইন্টিগ্রেশন y পাওয়ার n dy কি লিখতে পারবা y পাওয়ার n প্লাস 1 ডিভাইড কি n প্লাস 1। তো এখানে y পাওয়ার মানে y এর উপর যে পাওয়ারটা থাকবে, y এর উপর যে পাওয়ারটা থাকবে এটার সঙ্গে 1 যোগ করতে হবে, আর নিচে হচ্ছে যে পাওয়ারটা থাকবে এটার সঙ্গে আরেকটা কি 1 যোগ করতে হবে। তো এইখানে দেখো এই জায়গাটাতে যে ছিল কি 2/h ছিল, এবার এই জায়গায় সূত্র কি যে y এর উপর পাওয়ার কত আছে কিছু নেই, তাহলে কি আছে 1 আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখব যে y পাওয়ার n প্লাস 1, n বলতে এখানে যে পাওয়ারটা থাকবে তাহলে n হিসাবে কি আছে 1 হচ্ছে পাওয়ার, তাহলে আমরা লিখব যে 1 প্লাস 1 ডিভাইডেড কি লিখতে পারবা n প্লাস 1 বলতে y এর উপর যে পাওয়ার আছে এর সঙ্গে এক্সট্রা কি একটা 1 যোগ হবে। এরপরে কি দিবা মাইনাস কি ছিল যে 2/h স্কয়ার, 2/h স্কয়ার দিলাম। আবার সেম কাজ এখানে সূত্র সেম, তো এখানে y এর উপর পাওয়ার কত আছে 2, তাহলে আমরা লিখব কি y এর উপর n প্লাস 1 বলতে 2 প্লাস 1 ডিভাইডেড যে থাকবে n প্লাস 1 বলতে y এর উপর যে পাওয়ার এর সঙ্গে একটা কি 1 যোগ। তো এই পর্যন্ত আমরা কাজটা করলাম। তো এইটাকে যদি ক্যালকুলেশন করি কি হচ্ছে 1 যোগ করলে কি হচ্ছে উপরে y স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস 2/h স্কয়ার y কিউব ডিভাইডেড 3। তো এবার কি করা যাবে, এবার আমাদের কাজ হবে যে এখানে একটা যেটা ছিল যে লিমিট গুলো বসিয়ে নিই আমরা, দেখো 0 থেকে h পর্যন্ত, তাহলে এখানে লিমিট হবে কি 0 থেকে h পর্যন্ত, এটাতে হবে 0 থেকে h পর্যন্ত, এখানেও কি 0 থেকে h। লিমিট গুলো বসানো শেষ। এখানে ছোট মিস্টেক হয়েছিল যে লিমিট গুলো বসিয়ে নিই, অবশ্যই লিমিট গুলো তোমাকে বসাইতে হবে। তো এখানে দেখো যখন তুমি লিমিট গুলো দিয়ে ফেলছো এখন লিমিট গুলো নিয়ে কি করতে হবে কাজ করতে হবে না, তাহলে 2/h ছিল
এবার লিমিট নিয়ে কাজ করব। প্রথমে কি করতে হয়, উপরের লিমিটটা তোমার উপরের অংশের সঙ্গে বসাইতে হবে, আবার এরপরে মাইনাস দিয়ে নিচের লিমিটটা বসাইতে হবে। তো করলে বুঝতে পারবা কি করতে হবে, ওয়াই এর উপর স্কয়ার আছে না, তাহলে আমরা দিব লিমিটটা বসাই ওয়াই এর জায়গায়। তাহলে লিমিট কি ছিল 8, আপার লিমিটটা কি ছিল আমাদের 8, তাহলে ওয়াই এর জায়গায় লিখলাম 8 স্কয়ার ডিভাইডেড 2। এরপর যেটা করতে হবে, দিতে হবে মাইনাস, দিতে হবে মাইনাস। এখন দেখো নিচের লিমিট, লোয়ার লিমিটটা কি আমাদের 0, তাহলে ওয়াই এর জায়গায় কি বসবে, 0 এর উপর স্কয়ার ডিভাইডেড কি 2। এখন বলো এই জায়গাটা ক্যালকুলেশন করলে কি হবে, 0 স্কয়ার করলে কি হবে, 0ই হবে, আর নিচে কি ছিল 2, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 0ই হবে। তাহলে ওইটা আর করার দরকার আছে আমাদের না, এই লাইনটা করে আর লাভ নেই। তাহলে এখান থেকে এটা হলো, এরপরে কি চিহ্ন মাইনাস 2/8 স্কয়ার। সেম কাজটা এখানে করব, y এর উপর কিউব মানে আপার লিমিট দিয়ে এর উপর কি দিতে হবে, কিউব ডিভাইডেড কি 3। এবার মাইনাস দিতে হবে কি মাইনাস সূত্র অনুযায়ী। এবারে দেখো কি করতে হবে, লোয়ার লিমিট, তাহলে 0 এর উপর কিউব ডিভাইড 3, এর মানটা কি হবে 0 হবে। তাহলে আমরা লিখে লাভ আছে এটা না। এরপরে কি আসতে হবে, যে এখানে দেখো 2/8, এটা কি অবস্থা আছে গুণ না, তাহলে 8 স্কয়ার বাই 2 মাইনাস 2/8 স্কয়ার h কিউব বাই 3। তাহলে দেখো এখানে h স্কয়ার আর h কাটলে কি থাকতেছে, 2 দিয়ে তো কাটা যাচ্ছে, তাহলে h স্কয়ার আর h কাটলে থাকতেছে শুধু h, মাইনাস এখানে h কিউব আর h স্কয়ার কাটলে আমাদের কি থাকতেছে, h কিউব আর h স্কয়ার কাটলে উপরে থাকতেছে আমাদের 2h আর নিচে থাকতেছে কি আমাদের 3। ঠিক আছে, তাহলে এটাকে তুমি কি করবা, এবার ভগ্নাংশ আকারে থাকলে কি করতে হয়, লসাগু করতে হবে। তাহলে নিচে থাকতেছে কি 3, তাহলে এখানে কিছু নাই মানে কি 1 আছে, 1 এর সঙ্গে 3 গুণ করলে কি হবে 3 হবে, আর 1 এর সাথে 3 কি করতে হবে, তো এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে। তো এটা নিয়মটা কি, যে হরের সঙ্গে হরের কি করতে হবে, আগে ভাগ করতে হবে। তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে 3 হবে। এগুলো আর সেখানে কি আছে, এগুলো হচ্ছে তোমার ক্লাস 4 এর প্রশ্ন আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে 3 আর 8 গুণ করলে কি হচ্ছে 3 মাইনাস, আর এখানে কি করলাম আমি হরগুলো আগে ভাগ করতে বললাম না, তাহলে 3 কে ভাগ করলে কি হবে 1 হবে, আর যে 1টা পাইলে ওটা লবের সঙ্গে যায় কি হবে গুণ হবে। তাহলে 1 যদি তুমি 2h এর সাথে গুণ করো কি হবে 2h হবে। তাহলে এখানে 3h থেকে 2h যদি বাদ দাও তাহলে কি থাকতেছে শুধু a ডিভাইডেড কি 3। তো আমরা এই ভর কেন্দ্রটা নির্ণয় করতেছিলাম কার সাপেক্ষে বলো দেখি, y কি y বার। তাহলে অতএব y বার ইকুয়াল লেখা যাবে কি h/3। এটাই আমাদের কি প্রমাণে চাইছিল। আর ত্রিভুজের ভর কেন্দ্র তুমি যদি y অক্ষ বরাবর যাও তাহলে কি পাচ্ছ h/3 প্রুফ। তো এই প্রমাণের মাধ্যমেই আমরা হচ্ছে এই অধ্যায়ের এর প্রমাণ পাঠটা শেষ করে দিলাম। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করব। আমরা কয়েক টাইপের ম্যাথ সলভ করলেই অধ্যায়টা কভার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই অধ্যায়টা তোমাকে ভালো করে প্রমাণগুলা আর হচ্ছে সূত্রগুলা এবং ম্যাথগুলো আয়ত্ত করতে হবে, কারণ পরবর্তী অধ্যায়ের জন্য তোমাকে মাস্ট বি এই অধ্যায়টা লাগবে। তখন তুমি বুঝতে পারবা যে আসলে এগুলো কেন করা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে ফ্রেন্ডকে শেয়ার করে দিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।